ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের মধ্যে আমরা কনভার্সন শিখেছিলাম, এবং আমাদের মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে কেসিএল কেভিএল কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার এই টোটাল ব্যাপারগুলো কিন্তু মোটামুটি কমপ্লিটের জায়গায় আছে। ঠিক আছে, আমরা এগুলো বুঝেছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলি যে তোদের যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছিস, আহ, তাদের না একটা টার্গেট হবে। কি টার্গেট হবে? যে আমি ধর একটা কেসিএল বা কেভিএল পড়াচ্ছি, ঠিক আছে, তার বেসিক জায়গাটা আগে বুঝতে হবে। দেখ, কেসিএল এর স্টেটমেন্ট বা কেভিএল এর স্টেটমেন্ট যেটা লেখা আছে, আমি যেটা পড়াচ্ছি সেটা কিন্তু ওটাই লেখা আছে। ঠিক আছে, মানে এরকম কোনো ব্যাপার নেই যে স্টেটমেন্টটা তুই খালি মুখস্থ করে লিখে দিলি। সেটা হতে পারে তুই এখন লোয়ার স্টেজে গিয়ে সেরকম করলে তুই নাম্বার পেয়ে যাবি, কিন্তু বেসিক জায়গাটা যদি না বুঝিস, পরবর্তীকালে গিয়ে তোকে যদি কেউ বলে একটা কঠিন প্রবলেম সলভ করার জন্য, তা সেটা কিন্তু তুই পারবি না। ঠিক আছে, তো ওই জন্য আমি এই ক্লাসটায় মেনলি কি ফোকাস করছি, আমি এই ক্লাসটায় মেনলি এইগুলো ফোকাস করছি যে আহ, পরবর্তীকালে থার্ড সেমে যখন তোদের পড়া শুরু হবে, তোদের যাতে বেসিক্স গুলো ক্লিয়ার থাকে। মানে আমি সেই জিনিসগুলোর উপরই স্ট্রেস দিচ্ছি যেগুলো তোর পরবর্তীকালে থার্ড সেমের পড়া শুরু করতে গেলে লাগবে। ঠিক আছে, সেটার উপরে কিন্তু আমার মেনলি আমার স্ট্রেস রয়েছে। তো ওই জন্য আমাদের টার্গেট এইটা নয় যে সব জিনিস মুখস্থ করবো, কমন পাবো। ঠিক আছে, কমন পেয়ে তুই ডিপ্লোমায় 90% পেয়ে যা, আমার কথা মিলিয়ে নিস, 3 বছর পরে তোর কিচ্ছু হবে না। ঠিক আছে, আলটিমেটলি একটা ভালো চাকরি পেতে গেলে তোকে, একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে তোকে তোর ডেপটা বা বেসিক্সটা ক্লিয়ার রাখতে হবে। তুই কত মুখস্থ করবি? পসিবল না। তুই পুরো এখন না ইলেকট্রিক্যালের ট্রিপল ইর একটা পাতলা বই আছে, কিন্তু পরবর্তীকালে তোকে প্রচুর সাবজেক্ট পড়তে হবে, সব সাবজেক্টের বই মুখস্থ করেও তোর কিছু হবে না। তো ওই জন্য বেসিক্স গুলোর উপরে খেয়াল দিবি। ঠিক আছে, মানে টার্গেট এটা হবে না যে মুখস্থ করে স্টেটমেন্ট লিখবো। স্টেটমেন্টটা ওটাই লেখা আছে ইংরেজিতে, যেটা আমি বললাম, যে একটা কেভিএল এর স্টেটমেন্ট যেটা আমি লিখছি বা বলছি, সেটাই লেখা আছে যেটা আমি করছি। ঠিক আছে, যেটা কি করছি সেটাকে ভালো করে বুঝতে হবে। তারপর সেটা চাইনিজে লিখি না, রাশিয়ানে লিখি না, জাপানিজে লিখি, ম্যাটার করে না। ঠিক আছে, বলছি আমি সেটাই যেটা অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম প্রথম কি করবো, আমরা একটা জিনিস প্রথমে একটু দেখে নেব, যেটা আমাদের উম, খুব লাগে। ঠিক আছে, সেটা হলো কি? সেটা হলো স্টার ডেল্টা কনভার্সন। স্টার ডেল্টা কনভার্সন, একটু আমি বলে রাখি, স্টার ডেল্টা কনভার্সনের যে প্রুফটা আছে সেটা অনেক বড়, এবং এই মুহূর্তে আমাদের ওটা দরকার নেই। মানে প্রুফটা আমরা থার্ড সেমে যখন উঠবো, মেবি আমি প্রুফটা করাবো। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমরা এত বড় একটা প্রুফ নিয়ে আমরা মাথা ঘামানোর চেষ্টা করছি না। ঠিক আছে, কেন চেষ্টা করছি? কারণ এই মুহূর্তে আমাদের সময়ও কম আছে, আমরা আহ, ওই দিকে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু এটার প্রুফ আছে এবং আমি করাবো। ঠিক আছে, পরবর্তীকালে যখন তোরা থার্ড সেমিস্টারে উঠবি তখন মেবি তোরা প্রুফটাও করবো। ঠিক আছে, তো স্টার ডেল্টা কনভার্সন কি? একটা সার্কিটকে সলভ করতে গেলে আমরা দেখি জেনারেলি দু রকমের ফরমেশন আমরা দেখি। অনেক সময় আমরা দেখি তিনটে রেজিস্ট্যান্স এরকম ভাবে কানেক্টেড আছে, তার যে মিড পয়েন্টটা আছে সেটাকে আমরা বলে থাকি স্টার পয়েন্ট। ঠিক আছে, এটা আমরা বলি, এবং তার থেকে তিনটে মাথা ধর বেরিয়ে আছে। ঠিক আছে, এই টার্মিনাল গুলোকে আমি ধর রেসপেক্টিভলি নাম দিলাম 1 নম্বর টার্মিনাল, এটা ধরনের 2 নম্বর টার্মিনাল, এটা ধরনের 3 নম্বর টার্মিনাল, এরকম ধর তিনটে টার্মিনাল আছে, এবং এটাকে আমরা বলে থাকি স্টার কানেকশন। ঠিক আছে, যখন এরকম ভাবে আমার জিনিসটা থাকে সেটাকে আমরা বলে থাকি স্টার কানেকশন। একইভাবে আমরা কি করি, আমরা আরেক ধরনের কানেকশন দেখি যেখানে রেজিস্ট্যান্স গুলো এরকম ভাবে লেগে থাকে। ঠিক আছে, এখানেও আমি তিনটে টার্মিনাল বের করছি, ধরে নে 1 নম্বর টার্মিনাল, ধরে নে 2 নম্বর টার্মিনাল, ধরে নে 3 নম্বর টার্মিনাল। ঠিক আছে, ঠিক আছে, এবং এই কনফিগারেশনটাকে আমরা বলি ডেল্টা কনফিগারেশন। ঠিক আছে, ডেল্টা কনফিগারেশন। এবার দেখ, যদি তুই স্টার বা ডেল্টা দেখিস, স্টার তাহলে কি হবে, তিনটে ধর রেজিস্ট্যান্স আছে, ধরে নে একটাকে আমি নাম দিলাম R1, একটাকে নাম দিলাম R2, আর একটাকে নাম দিলাম R3। এই তিনটে রেজিস্ট্যান্স যখন একটা করে মাথা খোলা বাইরে বেরিয়ে থাকবে, আর অন্য মাথাগুলো তিনজন ক্লাব হয়ে কমন একটা পয়েন্টে মিট করে থাকবে, তখন সেটাকে আমরা বলবো স্টার কানেকশন। এবার মাথায় রাখবি, স্টার কানেকশনটাকে হাজার রকম ভাবে আঁকা যেতে পারে। তার মানে এই স্টার কানেকশনটাকে আমি সবসময় যে স্টারের মতন করেই আঁকবো তার কোনো ব্যাপার নেই। আমি এরকম ভাবেও আঁকতে পারি, ধরে নে R1, ঠিক আছে, R2, ঠিক আছে, R2, আর ধরে নে R3, এরম ভাবেও আমি আঁকতে পারি, এবং তার একটা করে মাথা আমি কমন করে দিয়ে অন্য মাথা 1 2 3 আমি বের করে দিতে পারি। তাহলে এটাও, দিস ইজ অলসো স্টার কানেকশন। ঠিক আছে,
তার মানে একটা জিনিস মাথায় রাখবি, তারকে যদি বেঁকিয়ে দেওয়া হয় তার মধ্যে দিয়ে কম কারেন্ট যায় না। একটা বেঁকা তারে, সোজা তারে যতটা কারেন্ট যায়, সেই তারটাকে যদি আমি বেঁকিয়ে দিই না, তাহলেও সে একই কারেন্ট নিয়ে যাবে, ম্যাটার করে না কিছু, ঠিক আছে। তো আমি কিভাবে আঁকছি সেটা ম্যাটার করে না। স্টার মানে যে সবসময় স্টারের মতন করে আঁকতে হবে তার কোনো মানে নেই। কানেকশনটা স্টার হতে হবে, এবং কানেকশন যে স্টার সেটা আমি কি দেখে বুঝবো, যে একটা করে মাথা আমার ক্লাব করা থাকবে, অন্য মাথাগুলো ফ্রি করা থাকবে, তাহলে সেটাকে আমরা বলে থাকবো, সেটাকে আমরা বলবো স্টার কানেকশন। একইভাবে ডেল্টা কানেকশন যেটা আছে, ডেল্টায় কি হবে, সবার মাথা পিরিয়ডিক্যালি কনজিকিউটিভলি লেগে থাকবে, ঠিক আছে। তার মানে যদি আমি ধর এখানে বলি যে এই রেজিস্ট্যান্সটা ধরে নে 1 আর 2 নম্বর, 1 আর 2 নম্বর টার্মিনালের মাঝখানে আছে, তাহলে এটাকে নাম দিলাম R12। এটা 2 আর 3-এর মাঝখানে আছে, তাহলে এটাকে নাম দিলাম R23। এটা 3 আর 1-এর মাঝখানে আছে R31, ঠিক আছে। এরকম ধর রয়েছে। তাহলে এই যে কানেকশনটা আমার রয়েছে, এই কানেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিনটে রেজিস্ট্যান্স, তার কি হচ্ছে, কনজিকিউটিভলি একটা জায়গায় থেকে জুড়ে আছে, মানে একটা 1 আরেকটা 2 এর সাথে জুড়ে আছে, ঠিক আছে। এই কনসেপ্টগুলো তোরা পরে দেখবি। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ম্যাটার করে না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে খালি কানেকশনটা ম্যাটার করে। পরবর্তীকালে যখন ট্রান্সফরমার আমরা পড়বো, 3 ফেজ ট্রান্সফরমার পড়বো, সেখানে পোলারিটির একটা কনসেপ্ট আসে, সেটা এখন ভেবে আমাদের লাভ নেই, ঠিক আছে। এবার আমায় কি করতে হয়, অনেক সময় স্টারকে ডেল্টা বা ডেল্টাকে স্টার কনফিগারেশনে আনতে হয়, ঠিক আছে। তার মানে ধর আমার এইখানে একটা ডেল্টা কনফিগারেশন রয়েছে, তুই সেটাকে ধর স্টার কনফিগারেশনে আনতে চাস, তার মানে তুই এরকম একটা কনফিগারেশনে আনতে চাস, মানে তুই চাস যে আমি রেজিস্ট্যান্স গুলোকে এরকম ভাবে কানেক্ট না করে ওরকম ভাবে কানেক্ট করি, যাতে আমার সার্কিটের এফেক্ট আমার সেম থাকে, সার্কিটে যাতে কোনো রকমের কোনো চেঞ্জেস না হয়, ঠিক আছে। সেটা আমরা মাথায় রেখে করি। তাহলে এটা ধর R2, এটা ধর R3, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করতে চাই, এখানে ধরো একটা দিকে আমি করছি, আমি স্টার থেকে ডেল্টা কনফিগারেশন পরিবর্তন করতে চাই, বা ডেল্টা থেকে স্টার কনফিগারেশনে পরিবর্তন করতে চাই, সেটা একটা সোজা ফর্মুলা দিয়ে হয়। সেই সোজা ফর্মুলাটার একটা প্রমাণ আছে, আমি আগেই বললাম, এই প্রমাণে আমি এখন এই মুহূর্তে যাচ্ছি না। তাহলে প্রথমে আমি ধর দেখছি স্টার টু ডেল্টা, ঠিক আছে। দেন স্টার টু ডেল্টা, তার মানে স্টার টু ডেল্টা মানে ধরে নে প্রথমে একটা রেজিস্ট্যান্স আছে আমার স্টারে, মানে R1, ধরে নে R2 আর R3, ঠিক আছে। এরকম একটা স্টারে আমার মাথা রয়েছে, ঠিক আছে, যেখানে আমি টার্মিনালগুলোকে 1, 2 আর 3 হিসেবে মার্কিং করছি। এটাকেই আমি ধর ডেল্টায় কনভার্ট করতেছি, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধর কিসে কনভার্ট করবো, ডেল্টায়। তার মানে আমি চাইবো যে রেজিস্ট্যান্স গুলোকে এরকম ভাবে কানেক্ট না করে আমি এরকম ভাবে কানেক্ট করবো, ঠিক আছে। একটু বেঁকে গেল, যাই হোক, R3টাকে এখান থেকে সরাই, ধরে নে আমি এরকম ভাবে কানেক্ট করবো, ঠিক আছে। তাহলে এর নাম হবে R12, এর নাম হবে R23, এর নাম হবে R31, ঠিক আছে। আর এইটা আমার যেমন ছিল তেমন লিখে দিই, এইটা আমার ছিল হলো বেসিক্যালি R3, ঠিক আছে। তার মানে আমি স্টার থেকে ডেল্টায় যাব, ঠিক আছে। তার মধ্যে আমার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে, ফার্স্ট অফ অল আমি কি করব, মনে রাখবি যে ধর R12 বের করছি, মানে 1 আর 2 এর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে তার মানটা বের করছি, মানে বুঝতে পারছিস তো, মানে এই তিনটে রেজিস্ট্যান্স সরিয়ে দিয়ে এই তিনটে রেজিস্ট্যান্স আনার চেষ্টা করছি, এবং এই তিনটে রেজিস্ট্যান্সের মান কত হবে সেটা দেখার চেষ্টা করছি। সেটা তো এটার সাথে তো এটা সমান হবে না, কেন কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে। আমায় এমন একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে যে আগে 1 নম্বর টার্মিনাল দিয়ে, এখান দিয়ে আগে যা কারেন্ট যাচ্ছিল পরেও যাতে তাই কারেন্ট যায়, 2 নম্বর টার্মিনাল দিয়ে আগে যা কারেন্ট যাচ্ছিল পরেও যাতে তাই কারেন্ট যায়, এখান দিয়ে আগে যা কারেন্ট যাচ্ছিল পরেও যাতে তাই কারেন্ট যায়। এমন ভাবে চেঞ্জটা করতে হবে যাতে এই তিনটে রেজিস্ট্যান্স সরিয়ে এই তিনটে রেজিস্ট্যান্স আনলে আমার সার্কিটে কোনো প্রবলেম বা কোনো কোনো রকমের কোনো সমস্যা যেতে না, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করব, তাহলে ধর আমি সিম্পল হিসাব, ধর আমি R12 বের করব, তাহলে আমি কি করব, R12 যদি আমি বের করতে হয়, প্রথমে R1 আর R2 কে অ্যাড করব, মানে এইটাকে বাংলা অ্যাড করে দেবো, ঠিক আছে। তার মানে আমি R12 যদি লিখি, হুম, R12 যদি লিখি, তাহলে প্রথমে R1 আর R2 কে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। তারপরে R1 R2/R3, তার মানে কি, তার মানে এই যে দুটো রেজিস্ট্যান্স আছে R1 আর 2 এর মাঝখানে, এই দুটোকে অ্যাড করবো, প্লাস এই দুটোকে গুণ করে উল্টো রেজিস্ট্যান্সটা দিয়ে ভাগ করবো। তার মানে একইভাবে যদি আমি এরকম করি, আমি যদি আহ এরকম করলাম, ধর R23 যদি আমি বলি, তাহলে R2 আর R3 প্রথমে যোগ করব, তারপরে R2 আর R3 গুণ করব, এবং অন্য থার্ড যে রেজিস্ট্যান্সটা আছে মানে R1, সেটা দিয়ে ভাগ করব। সিমিলারলি যদি আমি সরি সিমিলারলি যদি আমি R31 বলি, তাহলে প্রথমে R3 আর R1 কে আমি যোগ করব, তারপরে R3 আর R1 কে আমি গুণ করব, তারপরে আমি আহ যে থার্ড রেজিস্ট্যান্স আছে মানে R2, সেটা দিয়ে আমি ভাগ করব।
তার মানে আমি যদি উদাহরণ দিই, তোর কাছে যদি এরকম একটা হিসাব আসে যে ধর তিনটে রেজিস্ট্যান্স আছে, ধরেন এটা 10 ওহম, এটা 5 ওহম, এটা 7 ওহম, এরকম ধর আছে। তো তুই সেটাকে ডেল্টায় কনভার্ট করতে চাইছিস, ঠিক আছে? তাহলে তুই কি করবি? প্রথমে যে এই যে রেজিস্ট্যান্সটা হবে, মানে কি, মানে R12, ঠিক আছে, এইটা ধরে নে আমার R31, আর এইটা ধরে নে আমার R23। তাহলে R12 ভ্যালু কত হবে? আর ওয়ান টু R12 ভ্যালু কত হবে? R12 ভ্যালু বেসিক্যালি কি হবে? 10+5, মানে R12 অ্যাক্রসে যে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, তারপরে হবে 10x5/3 রেজিস্ট্যান্স, মানে 7। এটাকে হিসাব করে যত ওহম আছে তত হবে। তার মানে কি হবে? R23 কেমন হবে? 2 আর 3 এর মাঝখানে কি আছে? 5+7 +5x7/3 যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হলো 10। একইভাবে R31 কি হবে? 31 দেখ 10 আর 7 এর মাঝখানে আছে, তাহলে 10+7 +10x7 বাই আমার যেটা দাঁড়াচ্ছে থার্ড যে রেজিস্ট্যান্স, মানে 25। তাহলে এরকম ভাবে তুই এই যে সিস্টেমটা আছে এটাকে হিসাব করে একটা ডেল্টায় কনভার্ট করে দিতে পারিস। তাহলে তখন আর তোকে স্টারটাকে আঁকতে হবে না, এই যে তিনটে রেজিস্ট্যান্সের মান বের করেছিস সেই তিনটে রেজিস্ট্যান্স তুই আঁকতে পারবি। তাহলে এটা ছিল আমার স্টার থেকে ডেল্টা, যদি আমি স্টার থেকে ডেল্টা কনভার্সন করতে চাই, ঠিক আছে? একইভাবে উল্টোটাও করতে পারি, মানে আমাদের এরকমও হতে পারে যে আমাদের ধরনের ডেল্টা আছে, এটা ডেল্টা কানেকশন আছে, ঠিক আছে? ডেল্টা কানেকশন আছে, ধরনে এইটা ধরনে আমার 1 নম্বর টার্মিনাল, এটা ধরনে আমার 2 নম্বর টার্মিনাল, এটা ধরনে আমার 3 নম্বর টার্মিনাল। তাহলে 1 2 3 এরকম তিনটে আছে। তার মানে এটা তার মানে আমার হচ্ছে R12, এটা তার মানে হচ্ছে আমার 2 3, এটা হচ্ছে আমার R31, ধর এরকম রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করতে চাই? এখানে আমি স্টারে কনভার্ট করতে চাই। স্টারে কনভার্ট করতে চাই মানে এটাকে আমি একটা স্টার কনফিগারেশনে আনতে চাই। তার মানে এটা ধরনের R1 হবে, তাহলে এটা তাহলে R2 হবে, এটা তাহলে আমার R3 হবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার নিয়মটা কি, ঠিক আছে, যে আমি R1 R2 R3 কি করে বের করবো, ঠিক আছে? দেখ R1 যেটা আছে, R1 এর দু সাইডে দুটো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? R1 এর দু সাইডে দুটো রেজিস্ট্যান্স আছে, মানে আমি যদি দেখি R1 যদি এই রেজিস্ট্যান্স হয়, তার দু সাইডে এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স। একইভাবে R2 একটা রেজিস্ট্যান্স আছে, তার দু সাইডে দুটো রেজিস্ট্যান্স আছে, কি এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স। একইভাবে R3 একটা রেজিস্ট্যান্স আছে, তার দু সাইডে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা এইটা রেজিস্ট্যান্স, একটা এইটা রেজিস্ট্যান্স। প্রথমে এই দুটো রেজিস্ট্যান্স দুপাশের রেজিস্ট্যান্স গুলোকে দেখে নিতে হবে। তার মানে আমি ধর প্রথমে লিখলাম, তাহলে এটা আমি করছি কি, এটা আমি করছি ডেল্টা টু স্টার, ডেল্টা টু স্টার, ঠিক আছে? তার মানে আমি R1 যদি বের করি, প্রথমে আমায় কি করতে হবে? সাইডের দুটো রেজিস্ট্যান্স মানে R12 ইন্টু R31 করতে হবে, ডিভাইডেড বাই সবকটা রেজিস্ট্যান্স মানে R12 প্লাস R23 প্লাস R31, নিচের পার্টটা সবসময় সেম থাকবে। একইভাবে যদি R2 এর মান বের করতে হয় তোকে, তাহলে তোকে কি করতে হবে? দুদিকে দুটো রেজিস্ট্যান্স দেখতে হবে। তার মানে R2 এর দুদিকের রেজিস্ট্যান্স কি আছে? R12 আছে আর R23 আছে, ডিভাইডেড বাই সবকটা রেজিস্ট্যান্সের যোগফল, তার মানে R12 প্লাস R23 প্লাস R31, ঠিক আছে? একইভাবে R3 যদি বের করতে হয়, R3 দুপাশে দুটো রেজিস্ট্যান্স আছে, কি কি রেজিস্ট্যান্স আছে? আর সে R3 দুপাশে দুটো রেজিস্ট্যান্স মানে একটা হচ্ছে একটা আছে আমার R23, আর একটা আছে R31, ঠিক আছে? সেটাকে ডিভাইড করতে হবে R12 প্লাস R23 প্লাস R31। তোদের আমি বলবো এই ইকুয়েশন গুলোকে মুখস্থ না করে কিভাবে করছি, কিভাবে মনে রাখতে হবে সেটা মাথায় রাখবি। কেন সব জায়গায় তুই R12 2 3 এরকম পাবি না, কোথাও RA RB RCও পাবি, বা বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স পাবি। একটা প্র্যাকটিক্যাল সার্কিটে তুই সেখানে কোনো মার্কিং থাকবে না যে কোনটা R1 কোনটা। তোকে সবসময় মাথায় রাখতে হবে যখন ডেল্টা থেকে স্টারে কনভার্সন করবো, তখন স্টারের যে রেজিস্ট্যান্সটা আছে তার দুপাশের দুদিকের রেজিস্ট্যান্সকে উপরে গুণ করবো, নিচে সবকটা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ। আর যখন আমি স্টার টু ডেল্টা করবো, তখন আমায় কি করতে হবে? যে যেইটা আমি ডেল্টা করছি, ডেল্টার যে আর্মটা আছে সেটা যেই দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে, প্রথমে সেটাকে যোগ করব, প্লাস সেটাকে গুণ থার্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এই সিনারিওটা তোকে মনে রাখতে হবে, তাহলে স্টার টু ডেল্টা, ডেল্টা টু স্টার খুব ইজিলি হয়ে যাবে। এবার আমি তোদেরকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখাবো, ঠিক আছে? যেই টাইপের কোশ্চেন গুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে সেটা আমরা দেখাবো। কিন্তু তার আগে আরেকটা কনসেপ্ট আমায় দেখতে হবে, সেটা হলো কনসেপ্ট অফ ব্রিজ। কনসেপ্ট অফ ব্রিজ, এটা কি তোদের হয়েছিল? কনসেপ্ট অফ ব্রিজ কি আমি তোকে পড়িয়েছিলাম? তো কনসেপ্ট অফ ব্রিজ কি হয়েছিল তোদের? কেউ একজন বলবি ব্রিজ কাকে বলে, সেটা কি বলেছিলাম?
কেউ একজন রিপ্লাই দে। হ্যাঁ, ঠিক। ব্রিজ হয়নি তাহলে, হয়নি, ঠিক কথা। তো কনসেপ্ট অফ ব্রিজ, এই দেখ ব্রিজের কনসেপ্ট যদি তুই না জানিস, দেখ ব্রিজের কনসেপ্ট যখন তুই পরবর্তীকালে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে পড়বি, তোর ভুড়ি ভুড়ি কেস আসবে যেখানে তোর ব্রিজের কনসেপ্ট তোর কাজে লাগবে, তোকে ব্রিজ কাকে বলা হয় সেটাকে বোঝাতে হবে, ঠিক আছে? তো আমি খুব ইজিলি তোকে ব্রিজ বলাবো, সবার হয়তো মুখস্থ আছে কিছু ফর্মুলা, কিন্তু বেসিক জায়গাটা বোঝে না। ওই জন্য বেসিক জায়গাটা যেহেতু বোঝে না, তো ওই জন্য যখন বড় কোশ্চেন আসে তখন তারা সলভ করতে পারে না, তারা দেখে ভাবে এত বড় কোশ্চেন আছে, এত বড় সার্কিট আছে, আমি কি করে সলভ করবো, ঠিক আছে? তো ব্রিজের কনসেপ্ট কাকে বলা হয়, ঠিক আছে? ধর আমার চারটে রেজিস্ট্যান্স আর্ম আছে, ঠিক আছে? চারটে রেজিস্ট্যান্স আর্ম আছে, সে সাপোজ আমার এরকম চারখানা রেজিস্ট্যান্স আর্ম আছে। চারটে রেজিস্ট্যান্সের নাম তুই যা ইচ্ছে দে, ধরে নে এটাকে আমি নাম দিলাম R1, এটাকে নাম দিলাম R2, এদিকে নাম দিলাম R3, এদিকে নাম দিলাম R4, ঠিক আছে? আর যদু আর মধু, যা ইচ্ছে নাম দে, ম্যাটার করে না, নাম আমার কাছে ম্যাটার করে না, ঠিক আছে? আমাকে বেসিক কনসেপ্টটা দেখতে হবে। আর এই দুটো ব্রিজের দুটো পয়েন্টের অ্যাক্রসে আমি একটা ব্যাটারি রাখি, ঠিক আছে? ব্যাটারির ভোল্টেজটাকে আমি ভি ধরে নিলাম। আর তার উল্টো যে দুটো পয়েন্ট আছে, নোড আছে, সেই দুটো পয়েন্টে আমি একটা মিলি অ্যামমিটার লাগালাম। মিলি অ্যামমিটার মানে এমন একটা অ্যামমিটার, জানিস কারেন্ট মাপে, অ্যামমিটারের কাজ হলো কারেন্ট মাপা, এবং এমন একটা অ্যামমিটার আমি লাগালাম, মিলি অ্যামমিটার, সরি মিলি অ্যামমিটার না, মিলি ভোল্ট মিটার লাগালাম। অ্যামমিটার লাগালে তো শর্ট হয়ে যাবে। মিলি ভোল্ট মিটার লাগালাম। ভোল্ট মিটার কি করে, তোর ভোল্টেজ মাপে। আর মিলি ভোল্ট মিটার মানে হলো এমন একটা ভোল্ট মিটার যে খুব অল্প ভোল্টেজও মেপে দিতে পারে। দেখ সব সব ভোল্ট মিটার মিলি ভোল্ট রেঞ্জে মাপতে পারে না, ঠিক আছে? তাহলে মিলি ভোল্ট মিটার মানে হলো যে এমন একটা সেন্সিটিভ ভোল্ট মিটার যে খুব অল্প ভোল্টেজের পার্থক্যও তোকে বলে দেবে, ঠিক আছে? সেটা হলো মিলি ভোল্ট মিটার। এবং এই মিলি ভোল্ট মিটারটা বেসিক্যালি আমার এখানে কি হিসেবে কাজ করে, ডিটেক্টর হিসেবে কাজ করে। ডিটেক্টর মানে হলো সে কোনো ভোল্টেজের ডিফারেন্সকে ডিটেক্ট করতে সাহায্য করে। এনি কাইন্ড অফ ভোল্টেজ ডিফারেন্স সে সবসময় ডিটেক্ট করে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য পারপাস অফ আ ডিটেক্টর, ঠিক আছে? এবার দেখ, তুই যদি এরকম একটা ব্রিজের কনসেপ্ট যদি তোমায় তোকে বলি, আমি আগে প্রথমত সবকটা টার্মিনালের নাম নাম দিয়ে দিই। ধরে নে এইটাকে আমি ধরলাম এ টার্মিনাল ধরলাম, এটাকে আমি বি ধরলাম, এটাকে আমি সি ধরলাম, এটাকে আমি ডি ধরলাম, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পয়েন্টের একটা করে আমি নাম দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এবার এখানে তুই একটা জিনিস ভাব, আমার কেভিএলটা খুব কাজে লাগবে। কিরকম ভাবে কাজে লাগবে, আমি ধরে নিচ্ছি যে এখান দিয়ে যে টোটাল কারেন্ট যাচ্ছে সেটাকে আমি আই ধরে নিচ্ছি। ওকে, টোটাল যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাকে আমি ধরে নিলাম, সেই কারেন্টটাকে আমি ধরে নিলাম আই, ঠিক আছে? এবার টোটাল কারেন্ট যদি আমার আই হয়, ঠিক আছে, ইফ টোটাল কারেন্ট ইজ মাই আই, এই কারেন্টটা কি হবে, জেনারেলি দু প্রান্তে ভাগ হবে, এখানে এসে দু প্রান্তে ভাগ হবে। তার মানে এই কারেন্টটাকে আমি ধরতে পারি I1, এই কারেন্টটাকে আমি ধরতে পারি I2, ঠিক আছে? I2 ধরতে পারি। এবার আমি ধরে নিলাম যে সি থেকে ডি এর দিকে একটা কারেন্ট আসছে, সেটাকে আমি ধরে নিলাম I0, ঠিক আছে? সি থেকে ডি এর দিকে একটা কারেন্ট আসছে, সেটাকে আমি ধরে নিলাম I0, ঠিক আছে? আর এবার তুই বলবি সি থেকে ডি এর দিকে কেন ধরলে, ডি থেকে সি এর দিকে কেন ধরলে? ইচ্ছা মতন ধরতে পারিস, যা ইচ্ছে কর, কোনো ম্যাটার করে না। সি থেকে ডি এর দিকে ধর, ডি এর থেকে সি এর দিকে ধর, ম্যাটার করে না, ঠিক আছে? এবার বাকি, এবার তুই ভাব যে এখানে যে কারেন্টটা আছে, এই কারেন্টটাকে আমি ধরে নিলাম I3, এই কারেন্টটাকে আমি ধরে নিলাম I4, ঠিক আছে? এই কারেন্টটাকে আমি ধরে নিলাম I4, ঠিক আছে? এরকম রয়েছে ধর। তার মানে কি হবে, আলটিমেটলি তুই দেখ একটা জিনিস খেয়াল করবি, একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে যে কারেন্ট বেরোয়, ব্যাটারির নেগেটিভে সবসময় সেই কারেন্টই ব্যাক করে। এটা হতেই হবে। তার মানে একটা ব্যাটারি ধর আছে, এরকম একটা ব্যাটারির কথা তুই চিন্তা করছিস, ও নিজের পজিটিভ দিয়ে 10 অ্যাম্পিয়ার বের করছে, ধর 10 অ্যাম্পিয়ার, ওর নেগেটিভেও সবসময় 10 অ্যাম্পিয়ারই ঢুকবে, এর বাইরে কোনোদিন কিছু হতে পারে না, নালে ও সেই কারেন্টটা দেবেই না। বোঝা গেছে কি বললাম? তার মানে ব্যাটারি যখনই তুই দেখবি, তুই মাথায় রাখবি একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালে যা কারেন্ট হয়, নেগেটিভেও তাই কারেন্ট হয়। তার মানে এখানে সবসময় ব্যাক করবে কত, আই। অত ভাবনা চিন্তার দরকারই নেই কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সবসময় আই ব্যাক, যে কোনো সার্কিটে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় দাও, ঠিক আছে? এবার তাহলে আমি ধরে নিলাম এখানে ব্যাক করছে আই, ঠিক আছে? তাহলে আমার এখানে ব্রিজ কাকে বলা হয়? বলা হচ্ছে যে যদি এরকম হয় যে ইফ দ্য পোটেনশিয়াল অফ দ্য পয়েন্ট সি অ্যান্ড ডি আর সেম, যদি এক হতো, মানে কিছু একটা হতো যাতে ভিসি আর ভিডি যদি সেম হতো,
তাহলে কি হতো? তাহলে আমার আই জিরোর ভ্যালু জিরো হতো, কারণ যদি সি আর ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে, তাহলে ওই সি আর ডি এর মাঝখানে কোনোদিন কোনো কারেন্ট যাবে না, তাই তো? তাহলে কি বোঝা যেত? তাহলে আই ওয়ানের যা মান হতো, বুঝতে পারছি আমার কথাটা? মানে যদি আমার এই কারেন্ট এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল জিরো হয়, মানে সেম হয়, তাহলে এই দুজনের বিভব প্রভেদ আমার জিরো। তাহলে এই যে কারেন্ট আমার আই জিরো আছে সেটা জিরো হবে। তার মানে কি বোঝাবে? তখন বোঝাবে যে এইখান দিয়ে যা কারেন্ট আসছে এখানে কোনো কারেন্ট নেই, তাহলে টোটাল কারেন্টটাই এখান দিয়ে ফ্লো করছে। তার মানে আমি বলতে পারি একইভাবে আমার এখান দিয়ে যা কারেন্ট আসছে তার মধ্যে কোনো কারেন্ট এইদিকে আসছে বা যাচ্ছে না, তাহলে সেই কারেন্টটাই ইনট্যাক্ট এদিক দিয়ে ফ্লো করছে। তাহলে আমি সেখানে বলতে পারি যে আই থ্রি এর মান আই ওয়ানের সাথে ইকুয়াল হবে, আর আই ফোর এর মান আই টু এর সাথে ইকুয়াল। ঠিক আছে, আই থ্রি এর মান ওয়ানের সাথে ইকুয়াল হবে আর ফোর এর মান টু এর সাথে ইকুয়াল হবে। তাহলে যদি তাই হয়, ঠিক আছে, তাহলে যদি তাই হয়, হ্যাঁ, তাহলে কি হবে হিসাবটা ভালো করে বোঝ। যে এ থেকে বি বিন্দুর বিভব প্রভেদ যদি আমাকে ধরতে হয়, ঠিক আছে, প্রথমে কি আমি ধরলাম এ থেকে সি এর বিভব প্রভেদ, মানে বুঝতে পারছিস, মানে সি বিন্দু আর এ বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব। হুম, তার মানে সেটা কি হবে? ভি এ মাইনাস ভিসি, তাই তো? ভি এ মাইনাস ভিসি, এবং ভি এ মাইনাস ভিসি যদি হয় সেটা, তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে আর ওয়ান রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ। তার মানে আই ওয়ান আর ওয়ান, জানিস তো এটা একদম ওহমের সূত্র, তাই তো? একইভাবে আমি যদি ভি এ ডি বলি তোকে, ভি এ ডি যদি আমি তোকে বলি, সেটার মানে কি হবে? এ বিন্দুর বিভব মাইনাস ডি বিন্দুর বিভব, এবং এ আর ডি বিন্দুর মাঝখানে রেজিস্ট্যান্স আছে আর টু, তাহলে সেখানে ভোল্টেজ ড্রপ কত হবে? আই টু ইন্টু আর, তাই তো? আই টু ইন্টু আর। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সি আর ডি বিন্দুর বিভব আমার কি আছে বল? সেম আছে। ধরে নিয়েছি আমি যদি আমার সেম হয়, তাহলে কি দাঁড়াবে? তাহলে ভি এসির যা মান হবে ভি এডিরও তাই মান হবে। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় আই ওয়ান আর ওয়ান এর যা মান হবে আই টু আর টুরও সেম মান। এটাকে আমি ইকুয়েশন নাম্বার ওয়ান বলে ধরে রাখি, ঠিক আছে? একইভাবে আমি যদি তোকে বলি যে আমার উল্টো দিকটা ভাব, ধর আমি ভি সি বি বলছি, ভিসিবি মানে ভি সি মাইনাস ভিবি যদি আমি তোকে বলি, তাহলে সেটা কত হবে? তাহলে সেটা হবে আই থ্রি আর থ্রি, কিন্তু আই থ্রি আর আই ওয়ান তো সেম, তাহলে আমি লিখতে পারি আই থ্রি আর থ্রি না লিখে আই ওয়ান আর থ্রি লিখতে পারি, অসুবিধা নেই কোনো। একইভাবে আমার যদি ভি ডিবি আমি তোকে বলি, ডিবি, তার মানে ভিবি ভিডি মাইনাস ভিবি, তার মানে আমি তোকে বলতে পারি যে ওখানে কারেন্ট আছে আই ফোর, রেজিস্ট্যান্স আছে আর ফোর, কিন্তু আই ফোর তো আই টুর সঙ্গে ইকুয়াল, তাহলে আমি বলতে পারি এটাকে আই টু ইন্টু আর ফোর। এবার তুই দেখ যে ভিসি আর ভিডি ইকুয়াল, তার মানে এইটা আর এইটা সেম, দুটোই এখানে ভিবি আছে, তার মানে ভিসিবি আর ভিডিবি বেসিক্যালি সেম, তার মানে এইটা আর এইটা বেসিক্যালি সেম। তার মানে আমি কি বলতে পারি? আই ওয়ান আর থ্রি উইল বি ইকুয়াল টু আই টু আর ফোর, রাইট? এটাকে আমি ইকুয়েশন নাম্বার টু বলে রেখে দিই, কোনো অসুবিধা নেই। এবার যদি এক আর দুইকে আমি যদি ভাগ করি, ইকুয়েশনকে যদি ভাগ করি, তাহলে বাঁ দিকে আমার আই ওয়ান গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে আর ডান দিকে আমার আই টু গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমি যদি বলি ইকুয়েশন নাম্বার ওয়ান ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার টু যদি তুই করিস, তাহলে তোর কি দাঁড়াবে? এদিকে আসবে আর ওয়ান বাই আর থ্রি, আর এদিকে আসবে আর টু বাই আর, তাই তো? ক্লিয়ার তো নাকি? এটা আসবে, তাহলে আর ওয়ান বাই আর থ্রি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আর থ্রি বাই আর ফোর। তার মানে কি হচ্ছে? তার মানে আচ্ছা এইটাকে এরকমও লেখা যায়, একটু 19-20 করে এরকমও লেখা যায় যে আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়াল টু আর থ্রি বাই আর ফোর। খালি ওপর নিচে আমি চালালাম, জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করলাম, এটাও লেখা যায়, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তার মানে কি বোঝায়? তার মানে এটা বোঝায় যে যদি একটা এরকম স্ট্রাকচার দেখিস, ব্রিজ স্ট্রাকচার দেখিস, তাতে চারখানা আর্ম রেজিস্ট্যান্স আছে, এক দুই তিন চার, তার মধ্যে এই দুটো পয়েন্টে সাপ্লাই ঢুকেছে এবং অন্য দুটো পয়েন্টে আমি ভোল্টেজ মাপছি, এবং যদি এই অন্য দুটো পয়েন্টের ভোল্টেজ সেম করতে হয়, যদি একই রাখতে হয়, সি আর ডি এর পোটেনশিয়াল যদি সেম রাখতে হয়, তাহলে আমায় এই শর্ত মেনে চলতে হবে। দিস শুড বি দ্য রিজন, ঠিক আছে, বাট দিস শুড বি দ্য কন্ডিশন ফর হুইচ these two points will have the same potential, তাই তো?
তার মানে আমি যেই দুটো বিন্দুতে ভোল্টেজ দিলাম তার অপর দুটো বিন্দুর বিভব সেম রাখতে গেলে তোমাকে এই রোধের অনুপাতগুলোকে সেম রাখতে হবে। কোন অনুপাত? অনেকে বলে এই রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু দিস রেজিস্ট্যান্স বাই দিস রেজিস্ট্যান্স, এটা হতে পারে। বা অনেকে এরকমও বলে এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু এইটা বাই এইটা। ঠিক আছে, তুমি যেমন ইচ্ছে বলতে পারো, মানে এই সিমেট্রিটা ধরতে হবে, মানে এই দিকে যা আছে এটা বাই এটা শুড বি ইকুয়াল টু এটা বাই এটা, তবেই আমার ব্রিজটা ব্যালেন্স হবে। ব্রিজটা ব্যালেন্স হওয়া মানে কি, এই দুটো বিন্দুর বিভব হবে সেম হবে। তার মানে এখন যদি সি আর ডি এর মাঝখানে কোনো রেজিস্টার বা কোনো ভোল্টমিটার বা যাই কিছু লাগানো হয়, তাহলে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। বোঝা গেছে? তার মানে যদি আমরা এখন যদি একটা সি আর ডি এর মাঝখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, তাহলে সেই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাবে না, তার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তার কোনো পাওয়ার লস হবে না, সে কোনো এনার্জি খাবে না। মানে বাংলা কথা, এখন যদি সি আর ডি এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স লাগিয়েও দেওয়া হয়, সেটা লেগে থাকা আর না লেগে থাকা একই। বোঝা গেছে? তো ওই জন্য যেখানে আমি ব্রিজ সিনারিও দেখি এবং যেখানে আমি দেখি যে সি আর ডি এর মাঝখানে আমার কি আছে, আমার ভোল্টেজ প্রায় সেম আছে, ঠিক আছে, মানে প্রাইসে মানে প্রায় এফেক্টিভলি ব্রিজ সিনারিও হয়ে গেছে, তো সেখানে যদি কোনো রেজিস্ট্যান্স আমরা দেখি, তখন সেটাকে আমরা অগ্রাহ্য করি। ঠিক আছে, তার মানে আমি একটা যদি উদাহরণ দিই, ধর তোর কাছে একটা ইয়ে আছে, একটা ধর এরকম সার্কিট আছে, ধরে নে আমার এখানে 1 ওহম আছে, এইখানে ধরে নে আমার 2 ওহম আছে, ঠিক আছে, এখানে 1-এর ডবল 2 আছে আর এখানে 2-এর ডবল 4 আছে, ঠিক আছে, এরম ভাবে সাপ্লাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে যে 1/2 ইজ ইকুয়াল টু 2/4। ঠিক আছে, তাহলে দিস ইজ আ ব্রিজ সিনারিও। এবার যদি আমি এইখানে একটা R ওহম লাগিয়ে দিই, ডাজেন্ট ম্যাটার ওর ভ্যালু কত, একটা R ওহম লাগিয়ে দিই, তাহলে সার্কিটের কিচ্ছু আসবে যাবে না। তার মানে এই সিনারিওতে তুমি আর রেজিস্ট্যান্সটাকে যদি দেখো, তুমি বাংলা এটাকে অমিট করে দেবে, মুছে দেবে, কারণ তুমি ওটাকে ধরবেই না। তার আগে তোমায় চেক করে নিতে হবে যে ব্রিজ ব্যালেন্স হচ্ছে কিনা, ব্রিজ সিনারিও বা ব্রিজের যে মানে শর্ত সেটা ফিল আপ হচ্ছে কিনা। ঠিক আছে, যদি ফিল আপ হয়ে যায় তাহলে তুমি এর মাঝখানে রেজিস্ট্যান্সটাকে তুমি জাস্ট অমিট করে দিতে পারো, সেটাকে বাদ দিয়ে সার্কিটে এগিয়ে যেতে পারো, তাতে তোমার সার্কিট অনেক ইজি হয়ে যাবে তোমার কাছে বোঝা। ক্লিয়ার? তাহলে যদি আমি ব্রিজ দেখি, ব্রিজ সিনারিওতে কি হবে সেটা কি সবাই বুঝতে পেরেছিস? হোয়াট ইজ ব্রিজ, তাহলে ব্রিজ কাকে বলবো, ব্রিজ সিনারিও কখন হয় সেটা কি সবার মাথায় ঢুকেছে? এবং কেন P/Q ইকুয়াল টু R/S আমরা মুখস্থ করতাম, সেটার প্রমাণ কিন্তু এইটা। তো এই প্রমাণটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু কনসেপচুয়ালি বুঝতে খুব অসুবিধা হবে। ঠিক আছে, সবাই একটু আমায় বল, সবাই এত অব্দি ব্রিজ সিনারিওটা বুঝেছিস কিনা, ব্রিজটা বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, এবার দেখ, তাহলে আমরা আমাদের কাছে এখন কি কি জিনিস জানা আছে সেটা একটু দেখি। ঠিক আছে, আমরা এখন অবধি কি কি জিনিসে ইকুইপড হয়েছি সেটা আমি একটু বলে দিই। কি কি জিনিসে ইকুইপড হয়েছে? আমরা ওহমস ল জানি, ওহমস ল জানি। এবার দেখ, ওহমস ল এর আমি মেবি স্টেটমেন্ট পড়াইনি, স্টেটমেন্টটা তুই বইতে পেয়েই যাবি। আমি যে কথাটা বলেছি সেটা বাংলায় বলেছি, সেটা ইংরেজিতে লেখা আছে, এবং এরকম কোনো ব্যাপার নেই যে ল তোকে লাইন বাই লাইন তুলতে হবে। কেন ওহমস ল বা KCL KVL বা নিউটন যখন ল লিখতো, ঠিক আছে, যেই ভাষায় লিখেছে সেই ভাষায় কিন্তু তোর বইতে লেখা নেই। তো এরকম কোনো কথা, হ্যাঁ, ল মুখস্থ করে কেন লিখতে বলে, কেন কোনো পয়েন্ট যাতে তোর ছেড়ে না যায়, কোনো পয়েন্ট যাতে তুই মিস না করে ফেলিস, তাই স্যাররা মুখস্থ করতে বলে। ঠিক আছে, তাহলে ওহমস ল আমরা জানি, আমরা KCL KVL এখন জানি, আমরা ভোল্টেজ ডিভাইডার আর কারেন্ট ডিভাইডার আমরা জানি। ঠিক আছে, আমরা আর কি জানি, আমরা জানি তোর কি বলে, আমরা সোর্স, মানে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স এবং তাদের কনভার্সন আমরা জানি। আমরা স্টার ডেল্টা কনভার্সন জানি, সরি, স্টার ডেল্টা কনভার্সন জানি, আমরা স্টার ডেল্টা কনভার্সন জানি, আমরা ব্রিজের কনসেপ্ট জানি। তাহলে যে কোনো ডিসি সার্কিট নিয়ে শুরু করতে গেলে না, যখন তুই থার্ড সেমে ডিসি সার্কিট শুরু করবি, এই ম্যাটারগুলো জানা তোর কাছে খুব ইম্পর্টেন্ট। ওই জন্য এই যে লেকচারের সিরিজগুলো হচ্ছে, এই লেকচারের সিরিজগুলো তুই নিজের বন্ধুদেরকেও দিবি। ঠিক আছে, বন্ধুদেরকে দিয়ে বলবি যে থার্ড সেমে কি হয়, সবার কাছে এই জিনিসগুলোর ক্লিয়ার কনসেপ্ট থাকে না বলে তারা বেসিক্যালি হ্যাকেলড হয়। ঠিক আছে, তো ওই জন্য প্রথমেই যখন থার্ড সেমে উঠবি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর, আবার এই ডিসি সার্কিট থেকে শুরু হবে, কিন্তু বেসগুলো ক্লিয়ার নেই, বা লোকে নাম্বার পাওয়ার জন্য 4টে লাইন মুখস্থ করে লিখে দিয়েছে, বোঝে না, এটা হওয়ার জন্য তারা সব জায়গায় পারে না করতে। ঠিক আছে, তো এই কনসেপ্টগুলো এখন আমার জানা আছে, তো এইটার উপরে বেস করে আমি যদি তোকে বলি
যে আহ, ধর আমি কিছু একটা সিম্পল অঙ্ক তোকে দিতে চাই, ঠিক আছে, সিম্পল অঙ্ক আমি তোকে দিতে চাই। ফার্স্ট অফ অল আমি তোকে এরকম বলবো, ধর একটা অঙ্ক আমি নিই, দাঁড়া একটা চুজ করি, একটা অঙ্ক আমি চুজ করি, ঠিক আছে। ধর ফার্স্ট যে প্রবলেমটা আমি দেবো একদম ইজি প্রবলেম। ধর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 10 ওহমের, এখানে দুটো প্যারালাল পাথ আছে, ধর এটা 5 ওহম, আর এটা ধরনের 7 ওহমের আছে, আর এইখানে একটা ব্যাটারি লেগে রয়েছে, সেটা ধরনের সাপোজ 25 ভোল্টের ব্যাটারিটা আছে, ঠিক আছে। তো ধর এখান দিয়ে টোটাল কারেন্ট যাচ্ছে আই, এখান দিয়ে তার মধ্যে যাচ্ছে I1, এখান দিয়ে তার মধ্যে যাচ্ছে I2, টোটাল হয়ে আবার এখানে ব্যাক করছে কত আই। তা তোকে ফার্স্ট যে কোশ্চেন প্রবলেম নাম্বার 1, সেখানে তোকে I1 আর I2 এই তিনজনের মান বের করতে হবে। এটা হলো বেসিক প্রবলেম। এখানে এরকম টাইপের প্রবলেম দিয়ে আমরা ডিসি সার্কিট শুরু করবো, ঠিক আছে। এটা বেসিক প্রবলেম। তার মানে I1 আর I2 এই তিনটে আমার কারেন্টের ভ্যালু আমাকে বের করতে হয়, ঠিক আছে। এবার কিভাবে বের করবো? সিম্পল ব্যাপার। সবার আগে যেটা করব, আমি ভেবে নিই যে ধর এই দুটো টার্মিনাল আমার এ আছে আর এটা আমার বি আছে। আগে আমার টোটাল কারেন্টটা বের করতে হবে। এই সিনারিওতে আমার টোটাল কারেন্ট মানে আই যেটা আছে সেই টোটাল কারেন্টটা বের করতে হবে। এবং টোটাল কারেন্ট বের করতে গেলে তোকে কি করতে হবে? আগে টোটাল রেজিস্ট্যান্স জানতে হবে। এবার টোটাল রেজিস্ট্যান্স জানতে গেলে তোর কাছে খুব ইজি ব্যাপার হলো, দেখ আমি যদি মুখে মুখেই করি, 5 আর 7 প্যারালালে আছে, তার সাথে 10 সিরিজে আছে। তার মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে যদি আমি এরম ভাবে কল্পনা করে নিই যে এটাকে যদি আর ইকুইভ্যালেন্ট ধরি, আর এটাকে যদি এ বিন্দু বি বিন্দু ধরি, আর এখানে তোমার 25 ভোল্টের ব্যাটারিটা লেগে রয়েছে, মানে আমি ধরে নিচ্ছি টোটালটা মিলিয়ে যে রেজিস্ট্যান্সটা হবে সেটা আর ইকুইভ্যালেন্ট। সেটার মান কত হবে? সেটার মান হবে 10 প্লাস 5 × 7/5 + 4। যারা সিরিজ প্যারালাল জিনিসটা জানিস তারা বুঝতে পারবি। তাহলে প্রথমে 5 আর 7কে প্যারালাল করবি, যে রেজিস্ট্যান্সটা আসছে তার সাথে সিরিজে 10 আছে, তার মানে 10 অ্যাড হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছিস। তার মানে এর ভ্যালু যেটা হবে, যদি আমি হিসাব করি, মোটামুটি তোরাও হিসাব কর কত আসছে এটা। 5 × 7 = 35, 35 ÷ 12 মোটামুটি 2.9 এর কাছাকাছি আসে। তার সাথে 10 যদি যোগ করি, আর তাহলে মোটামুটি 12.9 এর কাছাকাছি আসবে, এত ওহমের কাছাকাছি আসবে। তাহলে আমার টোটাল আই এর ভ্যালু কত হবে? টোটাল রেজিস্ট্যান্স আমার 12.9, টোটাল ভোল্টেজ আমার 25, তাহলে 25 ÷ 12.9। তাহলে যদি 25 ÷ 12.9 হয়, তাহলে মোটামুটি 1.93 কাছাকাছি আসবে কারেন্ট, তুই যদি হিসাব করিস, ঠিক আছে। তাহলে 1.93 কাছে যদি আসে, এবার তোকে কি করতে হবে? এই 1.93 অ্যাম্পিয়ার, তার মানে এখানে কত অ্যাম্পিয়ার আছে? 1.93 অ্যাম্পিয়ার যাচ্ছে টোটাল কারেন্ট, সেটা ভোল্ট কারেন্ট ডিভাইডার রুল করতে হবে। কারেন্ট ডিভাইডার রুল আমরা জানি যে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কি করে ভাগ হয়। তাহলে এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে I1/I2 অ্যাকর্ডিং টু কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল কি বলে? যে কারেন্ট যখন দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিভাইড হয়, কারেন্ট যখন দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিভাইড হয়, তখন কি হয়? তখন রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতে ভাগ, মানে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতে ও ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। তা রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতে যদি ও ডিভাইড হয়, তার মানে কি দাঁড়াবে? তার মানে এটা দাঁড়াবে যে এখানে I1/I1 লিখে দিয়েছি, I1/I2 যদি লিখি, তাহলে I1 কোন রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছে? 5, আর এটা যাচ্ছে 7, তাহলে উল্টো লিখতে হবে, তাহলে হবে 7/5। তারপরে টোটাল কারেন্ট কত আছে? তাহলে I1 কি হবে? I1 = I ইন্টু কোন ব্যস্তানুপাত, তো তাহলে কোন রেজিস্ট্যান্সটা হবে? 7/5 + 7। আর I2 কত হবে? I2 রেজিস্ট্যান্সটা কত আছে? I2 রেজিস্ট্যান্স আছে 7, তাহলে এখানে লিখবো 5/5 + 7। যেই রেজিস্ট্যান্স বেশি আছে তা দিয়ে কম কারেন্ট যাবে, যেটা কম আছে তাই বেশি কারেন্ট যাবে। তার মানে আমি যদি বলি যে এখানে টোটাল কারেন্ট আমার এটা আছে, সেটাকে যদি আমি 7/12 দিয়ে ভাগ করি, 7/12 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে মোটামুটি আমার যা মনে হয় 1.13 আসছে। আর এটা যদি আমি 5/12 দিয়ে যদি গুণ করি, তাহলে তুই দেখে নিবি কত আসছে, ঠিক আছে। মানে 1.9 যা আসবে, ঠিক আছে। এবং তুই দেখবি I2 মান কিন্তু এখানে কম হবে, কারণ I2 পাতের রেজিস্ট্যান্স আমার বেশি আছে। তাহলে এটা একটা বেসিক এক্সাম্পল যেটা দিয়ে আমরা শুরু করতে পারি, ঠিক আছে।
এবার দেয় আরেক ধরনের, আচ্ছা আগের এটা বুঝতে পারলি তো সবাই, কোনো অসুবিধা নেই তো? এটা একটা বেসিক এক্সাম্পল জাস্ট আমরা দেখ, এটা কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে কিন্তু বলবি প্লিজ, বসে থাকবি না যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা মনে হচ্ছে যে আমি এরম ভাবে না বললে দাদা একটু অন্যভাবে বলো তাহলে আমি বুঝতে পারবো, তাহলে প্লিজ আমাকে বলবি, মানে কোনো হেজিটেশন রাখবি না যে বুঝতে পারলাম না তাও চুপচাপ থাকলাম, কি ভাববে কি বুঝবে ভেবে লাভ নেই, ঠিক আছে? সবাই এটা বুঝতে পেরেছিস আশা করি, একটু একটু প্লিজ রিপ্লাই করবি, হ্যাঁ, যে বুঝতে পেরেছিস। ওকে, তাহলে এবার দেখ নেক্সট যেটা আছে আমার, আহ, সেটা হলো আরেক ধরনের অঙ্ক আমি দেবো। আচ্ছা, অঙ্ক দেওয়ার আগে আরেকটা জিনিস আমি পড়াবো, সেটা হলো মেশ অ্যানালিসিস। ঠিক আছে, মেশ অ্যানালিসিস। দেখ, তোরা কেভিএল করার সময় আমি দুটো নিয়ম বলেছিলাম। কেভিএল মানে কি? কেভিএল মানে হলো একটা ক্লোজ লুপে একটা পয়েন্ট থেকে শুরু করে যদি আমি যে কোনো পাথ দিয়ে যদি ওই পয়েন্টে আবার ব্যাক করি, তাহলে আমার সব কটা ভোল্টেজ ড্রপের সামেশন ইজ ইকুয়াল টু জিরো হয়। এই কথাটাই ইংরেজিতে লেখা আছে, ঠিক আছে? তার মানে ইন আ ক্লোজ লুপ স্টার্টিং ফ্রম ওয়ান পয়েন্ট, if we gradually calculate, go on calculating all the voltage drops and we come back to the same point, then the total summation of the all the voltage drops will be equal to zero. সেটাকে একটু ভালো ভাষায় লেখা আছে কেভিএল স্টেটমেন্টে, ঠিক আছে? এবার কি হয়, মেশ অ্যানালিসিস মানে কি? ধর তুই এরকম একটা সার্কিট পেলি, ঠিক আছে? ধরে নে এটা R1, এখানে একটা ব্যাটারি আছে ধরে নে E1, ঠিক আছে? এইখানে একটা রেজিস্ট্যান্স আছে ধরে নে R2, এইখানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে ধরে নে R3, এখানে একটা রেজিস্ট্যান্স আছে ধরে নে R4, হ্যাঁ, এখানে একটা ব্যাটারি দিয়ে দে তুই ধরে নে E2, হ্যাঁ, এখানে ধরে নে একটা R5 বলে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এবার কি হয়, এখানে আমার বেসিক্যালি দুখানা লুপ আছে, ঠিক আছে? এই দুটো লুপকে আমরা বলি মেশ, ঠিক আছে? দেখ, এইটা একটা লুপ, ক্লোজ লুপ, আর এইখানে একটা লুপ আছে। কিন্তু দুটো ছাড়া যদি আমি একটু অন্যভাবে ভাবি, তাহলে এটাও তো একটা লুপ, তাই না? আমি যদি পয়েন্টগুলোর নাম দিই, আমি একটু পয়েন্টগুলোকে নমেনক্লেচার করি যদি, তাহলে এটাকে ধরো আমি ধরলাম এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে একটা লুপ আমার এখানে আছে কি? একটা লুপ আছে আমার এ, বি, ই, এফ, এ, তাই তো? এ, বি, ই, এফ, এ, এটা লুপ ওয়ান বলতে পারি। লুপ টু আরেকটা কি আছে? লুপ টু, লুপ টু একটা আছে বি, সি, ডি, ই, বি, বি, সি, ডি, ই, বি, ঠিক আছে? আর লুপ থ্রি কি আছে? লুপ থ্রি কি আছে? এ, বি, সি, ডি, ই, এফ, এ, মানে বড় লুপ, ঠিক আছে? তাহলে মনে রাখবি, এই যে বড় লুপটা আছে না, সেই বড় লুপের ভিতরে আবার দুটো লুপ আছে, তাই না? এই যে বড় লুপটা আছে, এই বড় লুপের ভিতরে আবার দুটো লুপ আছে, এই একটা লুপ আছে, এই একটা লুপ আছে, ঠিক আছে? মানে এটা আমার বড় লুপ, এই বড় লুপের ভিতরে একটা লুপ, এই একটা লুপ, ঠিক আছে? দুটো লুপ আছে। কিন্তু এই লুপের ভিতরে কিন্তু আর কোনো লুপ নেই, বা এই লুপের ভিতরে কিন্তু আর কোনো লুপ নেই। বোঝা যাচ্ছে কি বল? তাহলে এই দুটো লুপ, মানে প্রথম যে লুপ ওয়ান আর লুপ টু যেটা আছে, তার মধ্যে আর কোনো লুপ নেই। তাহলে যেই ক্লোজ লুপের মধ্যে ফার্দার অন্য কোনো লুপ থাকে না, তাকে আমরা বলি মেশ, তাই তো? তাহলে এই সার্কিটে মেশ কটা আছে? মেশ আছে লুপ, আর লুপ কটা আছে? লুপ আছে তিনটে। তার মানে মেশ হলে সেটা লুপ হবেই, কিন্তু লুপ হলেই যে মেশ হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? তাহলে অল মেশেস আর লুপস, বাট অল লুপস আর নট মেশেস, ঠিক আছে? তার মানে তোকে দেখতে হবে যে যদি এমন কোনো লুপ থাকে যার ভিতরে অন্য কোনো লুপ নেই, তাহলে সেটাকে মেশ বলা হয়। তাহলে এরকম এখানে কটা মেশ আছে? দুটো মেশ, এক নম্বর মেশ, দু নম্বর মেশ, দেয়ার আর টু মেশেস, ওকে? তো আমরা কি করি, আমরা নর্মালি সার্কিটে যখন কারেন্ট ভোল্টেজ বের করি, এরকম টাইপের ছবি যখন আমার চোখের সামনে আসে, তখন আমরা কি করি? তখন আমরা মেশ অ্যানালিসিস করি, ঠিক আছে? আমরা মেশ অ্যানালিসিস করি। এবার এই মেশ অ্যানালিসিস কিভাবে করি, কেন করি, সেটা একটু বুঝতে হবে। মেশ অ্যানালিসিস
করার সময় আমরা প্রথমত একটা মেশে কারেন্ট ধরে নিই, সাপোজ এইখানে একটা কারেন্ট ধরে নিলাম I1, আর এখানে একটা কারেন্ট ধরে নিলাম I2। ঠিক আছে, তা তুই বলবি দাদা কারেন্ট ব্যাটারির উল্টো দিকে ধরছো। আমি বলবো মেশ অ্যানালিসিস করার সময় কোন দিকে কারেন্ট কারেন্ট ধরছি সেটা কোনো ম্যাটারই করে না। এবার তুই এখানে বুঝতে পারছিস কোন দিকে কারেন্ট হবে, ব্যাটারির দিকে কারেন্ট হবে না বুঝতে, হ্যাঁ I2টা আমি উল্টো দিকে নিয়েছি, কিন্তু অনেক সার্কিট হবে যখন বড় বড় আসল সার্কিট গুলো পড়বে সেখানে তুই সার্কিট দেখে বুঝতেই পারবি না কোন দিকে কারেন্ট হবে। তো ওই জন্য বাংলা কথা হলো নিজের ইচ্ছা মতন মেশের কারেন্টের দিক ঠিক করে নেবে। কিন্তু যেটা ঠিক করবে প্রথমবার ঠিক করবে ওটাকে কিন্তু পুরো অঙ্কে তোমায় একই রকম রাখবে। এবার তাহলে কি হবে, তুমি যদি অ্যাকচুয়াল ডাইরেকশনের উল্টো দিকে কারেন্ট নিয়ে নাও কোনো অসুবিধা নেই, তোমার নেগেটিভ অ্যান্সার বেরোবে। তার মানে I2 ভ্যালু সাপোজ আমার যেটা আছে সেটা আমার নেগেটিভে বেরোবে, ধর -5 বেরোবে, তখন আমি মাইনাসটা থেকে বুঝতে পারবো যে আমি যেই দিকে ডাইরেকশনটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি কারেন্টটা তার উল্টো দিকে ফ্লো করছে। সেটা কোনো অসুবিধা নেই, তাতে কোনো ভুল নেই, তো লোকে এরকম করেই থাকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পারলে জেনারেলি তাই না, আমি ইচ্ছা করে উল্টো নিচ্ছি কারণ তোর একটা জিনিস আমি শেখাবো। ঠিক আছে, এবার তাহলে ভাব যে মাঝখানে যে R3 রেজিস্ট্যান্সটা আছে, তার মানে I1টা কেমন করে ফ্লো করছে ধরে নেওয়া হয়েছে, ধর I1টা এই পয়েন্ট থেকে শুরু করে এই মেশ দিয়ে গিয়ে I1টা এরম ফ্লো করছে, দিস ইজ দ্য ফ্লো অফ I1, এই পাতে ফ্লো করছে। I2 কেমন করে ফ্লো করছে, এরম ভাবে I2 ফ্লো করছে, এই মেশের মধ্যে দিয়ে I2 ফ্লো করছে। তার মানে মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে মানে R3 যে রেজিস্ট্যান্সটা আছে সেটা I1 কে এই ডাইরেকশনে পাচ্ছে আর I2 কে এই ডাইরেকশনে পাচ্ছে। মানে আমি যে R3টাকে যদি আলাদা করে আমি খালি বলি, এখানে যদি আমি লিখি, ধর আমি R3টাকে এখানে যদি খালি লিখি, তাহলে আমি দেখতে পারি যে R3 ওপর দিক দিয়ে আসবে আমার I1 আর নিচ দিক দিয়ে আসবে আমার I2। ঠিক আছে, ওপর দিক দিয়ে আসবে I1 আর নিচ দিক দিয়ে আসবে আমার I2। এবার তাহলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে R3র মধ্যে কত কারেন্ট আছে, ফার্স্ট অফ অল দুটো কারেন্ট যখন সেম দিকে যায় তখন রেজাল্টেন্ট কারেন্ট তার যোগফল হয়। মানে I1 আর I2 যদি একই দিকে থাকতো তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কি হতো, কি দিকে হতো, মানে একই দিকে হতো, মানে ধর আমার I1ও এদিকে ওপর থেকে নিচে, I2ও ওপর থেকে নিচে, তার রেজাল্টেন্ট কারেন্টও ওপর থেকেই নিচে হতো, মানে লব্ধি কারেন্ট যেটা সেটাও ওপর থেকে নিচেই হতো টোটাল কারেন্ট, এবং সেটা যোগফল, সেটা তো বোঝা যায় কোনো অসুবিধা নেই। কিন্তু যখন উল্টো দিকে কারেন্ট থাকে তখন কারেন্টের বিয়োগফল। ঠিক আছে, তাহলে এখানে যদি তোকে কেউ জিজ্ঞেস করে যে R3র মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তুমি কি অ্যান্সার দিবি, কে অ্যান্সার দিবি বল। এখানে আমার এই সিনারিওতে R3র মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কে বলবি বল। I1 plus I2 প্লাস, I1 plus I2 প্লাস, হ্যাঁ কেন প্লাস কেন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ প্লাস কেন হচ্ছে, ও হো I1 minus I2 ডিরেকশন তো উল্টো I1 minus I2 স্যার হ্যাঁ হ্যাঁ I1 মাইনাস I2, আচ্ছা তাহলে I2 মাইনাস I1 লেখা যায় না, I2 মাইনাস I1 কি লেখা যায়, হ্যাঁ 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 তার মানে হ্যাঁ লেখাই যায় যে কোনো একটাকে পজিটিভ ধরলে উল্টো হ্যাঁ, তার মানে এইটাই হলো আমাদের মেন প্যারা। ঠিক আছে, তোরা ভুল করবি কোথায়, কেউ I1 মাইনাস I2 ধরবি আর কেউ I2 মাইনাস I1। ঠিক আছে, এবং তার জন্য কি হবে, একটা মাইনাস প্লাসের সমস্যা হবে, আর যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে আমাদের ভুল হয়ে যাবে। এবং যখন এরকম টাইপের অঙ্ক লোকে পায় তখন এই ভুলটাই বারবার করে, তারা এইটা বোঝে না যে I1 মাইনাস I2 লিখবো না I2 মাইনাস I1 লিখবো। তার জন্য তোকে একটা নিয়ম শেখাবো, খুব মন দিয়ে শুন। ঠিক আছে, ধর আমি একটা কথা তোকে বলছি, ধর আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, ধর একটা রেজিস্ট্যান্স আছে আর বলে একটা রেজিস্ট্যান্স, আর এই দিক দিয়ে ধরনে আসছে I1 আর এই দিক দিয়ে ধরনে আসছে I2, এরকম ধর রয়েছে। তাহলে অবভিয়াসলি I2 মাইনাস I1 ও ঠিক, কিন্তু I1 মাইনাস I2 ও ঠিক। কিন্তু তোকে কি ধরতে হবে, দুটোর মধ্যে একটা ধরতে হবে, যে কোনো একটা ধরতে হবে। তাহলে আইদার তুই I1 এর দিকে রেজাল্টেন্ট কারেন্টটাকে নে, মানে I1টাকে বড় ধরে নে, তাহলে I1টা যদি বড় হয় তাহলে লব্ধি কারেন্ট I1 এর দিকে হবে। I1টাকে যদি বড় ধরিস তাহলে লব্ধি কারেন্টের ডাইরেকশন দেখাবি I1 এর দিকে আর লিখবি I1 মাইনাস I। ঠিক আছে, আবার তুই উল্টোটাও করতে পারিস, তোর ধর ইচ্ছা হলো যে না আমি I2টাকে বড় ধরবো, তাহলে I2র দিকে লব্ধি কারেন্টটা ধরবো, তাহলে তুই লিখবি I2 মাইনাস I। ইন বোথ দ্য কেসেস এটাও ঠিক। ঠিক আছে, আবার তোর এটাও বোঝা গেল। কিন্তু কেউ যদি এরকম করে, কিরম করে, যে ধর এই দিক বরাবর লিখলো I2 মাইনাস I, মানে ডাইরেকশন লিখলো এইটা আর লিখলো এরকম, তাহলে দিস ইজ নট কারেক্ট। এটা যে লিখবে সে তার ভুল হয়ে যাবে। তার মানে তুমি আইদার I1 কে বড় ধরো নয় I2 কে বড় ধরো, আর যাকে বড় ধরছো লব্ধি কারেন্টের ডাইরেকশনটাও সেই দিকেই ধরো। এই মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা লোকে মিস করে, লোকে পারে না, ভুল করে, ওই জন্য গন্ডগোল পাকায়। ঠিক আছে,
তাহলে I2 মাইনাস I1 এদিকে আমি ধরলে হবে না। একইভাবে তুই যদি এটা করিস যে এই দিকে কারেন্ট নিলি, কোন দিকে কারেন্ট নিলি, এই দিকে কারেন্ট নিলি আর লিখছিস I1 মাইনাস I2, তাহলে দিস ইজ অলসো রং, এটাও চলবে না। এই ভুলটা যাতে না হয়, তাহলে যখন একটা কমন ব্রাঞ্চ পড়বে তখন তুমি আইদার I1 কে বড় ধরো না I2 কে বড় ধরো, ঠিক আছে, কিন্তু তার মাঝখানে কিছু করবে না। তার মানে এখানে আমি কি করবো, এখানে আশা করি বোঝা গেছে সবার ব্যাপার, বুঝতে পেরেছিস তো সবাই ব্যাপারটা কি বলতে চাইছি আমি? সবাই বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? ওকে, ঠিক কথা। তাহলে এবার দেখ যদি আমার এরকম হয়, এবার মেন অঙ্কে আসি, তাহলে আমার যদি আমি I1 কে বড় ধরি তাহলে আমি কি লিখবো, আমি লিখবো এই দিক বরাবর আছে I1 মাইনাস I2, ঠিক আছে। কিন্তু যদি I2 কে বড় ধরি তাহলে এইটা লিখবো না, তাহলে আমি লিখবো এই দিক বরাবর আছে I2 মাইনাস I1, তা যে কোনো একটা লিখবো, ঠিক আছে। তাহলে আমি কি করছি, আমি এই ধরনের উল্টোটাই করছি, মানে আমি ধরে নিলাম, তাহলে এখন আমি কি ধরছি বোঝ, এখন আমি ধরছি যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট দিয়ে গিয়ে এত অবধি কারেন্ট আছে I1, ঠিক আছে। আর আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্ট থেকে শুরু করে এইখান দিয়ে গিয়ে এই অবধি আছে আমার I2, আর আমি ধরে নিচ্ছি মাঝখানের যে রেজিস্ট্যান্সটা আছে কমন রেজিস্ট্যান্স, সেটায় না I1 আছে না I2 আছে, তাহলে কি আছে, এই দিক বরাবর আছে I2 মাইনাস I1। তাহলে R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I1, R2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I1, R3 এর মধ্যে দিয়ে, R5 এর মধ্যে দিয়ে কত যাচ্ছে I2, R4 এর মধ্যে দিয়ে কত যাচ্ছে I2, কিন্তু মাঝখানের যে রেজিস্ট্যান্সটা আছে R3, সেটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে I2 মাইনাস I1, এবং তার ডাইরেকশন কোন দিকে ধরেছি সেইটা। তাহলে এখন আমার মাথায় এটা সেট হয়ে, ঠিক আছে, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, আমি KVL করব, ঠিক আছে। তাহলে আমি KVL করব, KVL অ্যাট লুপ 1, লুপ 1 এ আমি KVL বা মেশ 1, লুপ মানে মেশ 1, ঠিক আছে। তাহলে আমি কি করবো, আমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করবো, তার মানে আমি ধর এই পয়েন্ট থেকে শুরু করছি আর এই দিকে ঘুরছি, কোন দিকে ঘুরছি, এই দিকে ঘুরছি, ঠিক আছে। তাহলে প্রথমে আমি লিখবো প্লাস E1, তাই তো। তারপর আমি কারেন্টের দিকে যাচ্ছি, তাহলে মাইনাস I1 R1, কারেন্টের দিকে যাচ্ছি, কারেন্টের দিকে গেলে প্লাস, মাইনাস, কারেন্টের উল্টো দিকে গেলে প্লাস, ব্যাটারির ক্ষেত্রে ছোট দাগ থেকে বড় দাগে গেলে প্লাস, বড় দাগ থেকে ছোট দাগে আসলে মাইনাস। তারপর আমি বি থেকে ই এর দিকে যখন যাচ্ছি তখন আমি কারেন্টের উল্টো দিকে যাচ্ছি, তাহলে প্লাস, কারেন্ট কত আছে I2 মাইনাস I1, রেজিস্ট্যান্স কত আছে R3, হলো। তারপরে যখন আমি ই থেকে এফ এর দিকে যাচ্ছি তখন আমি কারেন্টের দিকে যাচ্ছি, কারেন্ট কত আছে I1 আর রেজিস্ট্যান্স কত আছে R2। আবার আমি সেই পয়েন্টেই ব্যাক করলাম যেখান থেকে শুরু করেছিলাম, তার মানে ইজ ইকুয়াল টু 0, বোঝা গেল। একইভাবে যদি আমি KVL করি অ্যাট লুপ 2, যদি আমি KVL করি তাহলে আমার কি দাঁড়াবে, তাহলে আমার হিসাব দাঁড়াবে, দেখ ধর আমি বি পয়েন্ট থেকে শুরু করছি, সি এর দিকে যাচ্ছি, মানে বি পয়েন্ট থেকে শুরু করে এই দিকে ঘুরছি, তুই যেদিকে ইচ্ছে ঘুরতে পারিস, ম্যাটার করে না, ঠিক আছে। তাহলে প্রথমে আমি পেলাম R4 এবং কারেন্টের দিকে আছি, তাহলে মাইনাস I2 R4, ঠিক আছে। তারপর ব্যাটারির বড় দাগ থেকে ছোট দাগে আসছি, তাহলে মাইনাস E2। তারপরে আমি কি পেলাম, R5 রেজিস্ট্যান্স পেলাম, I2 এর দিকে যাচ্ছি, কারেন্টের দিকে যাচ্ছি, তাহলে মাইনাস I2 R5, হলো। তারপরে আমি কি করলাম, তারপরে আমি R3 রেজিস্ট্যান্সটাকে পেলাম এবং আমি কারেন্টের দিকে যাচ্ছি, R3 রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, কারেন্টের মান কত I2 মাইনাস I1। এখন I2 ও ভাববি না I1 ও ভাববি না, এখন R3 এর মধ্যে একটাই কারেন্ট আছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, মান কত I2 মাইনাস I1। তাহলে কারেন্টের দিকে আমিও যাচ্ছি, তাহলে মাইনাস I2 মাইনাস I1 ইন্টু R3। আবার আমি সেই পয়েন্টে চলে এলাম, তাহলে ইজ ইকুয়াল টু আমার, তাহলে এই দুটো ইকুয়েশন সবাই বুঝতে পারলি কিনা বল, যদি না বুঝতে পারিস আরেকবার আমি বোঝাতে পারি, কোনো অসুবিধা নেই। সবাই বুঝতে পেরেছিস কিনা এটা বোঝা খুবই হ্যাঁ important। স্যার, আবার বলুন স্যার, স্যার আবার একটু হ্যাঁ, বলুন। তো তুই লাইনে থাক, তুই কথা বলবি আমার সাথে, ঠিক আছে। তাহলে ওকে স্যার। হ্যাঁ, এবার দেখ তুই আমাকে বল, আমি ধর প্রথমে এই মেশটা করছি, আচ্ছা কোথায় কত কারেন্ট আছে কোন দিকে আছে এটা বুঝতে পেরেছিস,
কোথায় কত কারেন্ট আছে, একদম স্যার। কোন কোন দিকে আছে বুঝতে পেরেছিস, ভেরি গুড। তাহলে এবার দেখ এ পয়েন্ট থেকে আমি শুরু করব, এরম ভাবে ঘুরে আমি কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করার দুটো নিয়ম আমি শিখিয়েছি। যখন রেজিস্ট্যান্স দেখবো, আইআর ড্রপ যখন দেখবো, কারেন্টের দিকে গেলে মাইনাস লিখবো, কারেন্টের উল্টো দিকে গেলে প্লাস। আর যখন ব্যাটারি দেখবো, লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে গেলে প্লাসে লিখবো, হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে আসলে মাইনাসে লিখবো। তাহলে আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, আছিস আমার সাথে? একদম। আচ্ছা, তাহলে এই এ পয়েন্ট থেকে আমি যখন এদিকে আসছি, কারেন্ট কত I1, কোন দিকে যাচ্ছে কারেন্ট, এই দিকে, আমিও কোন দিকে যাচ্ছি, এই হুম। দিকে। তাহলে মাইনাস হবে, মাইনাস I1 R1। বোঝা গেল? ওকে। বুঝতে পারলি কি পারলি না? নাহলে আবার বোঝাবো। হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝতে হ্যাঁ পেরেছি? স্যার, পেরেছি। তাহলে আমি প্রথমে লিখলাম হুম। মাইনাস I1 R1, কোনো অসুবিধা নেই। এবার আমি বি থেকে ই এর দিকে যখন যাচ্ছি, তুই দেখ এখানে আমি, এখানে কারেন্ট কত তুই বল। R2 minus R1. আচ্ছা Sorry, I2 minus I1. ঠিক, I2 মাইনাস I1। তাহলে এবার আমি কারেন্টের দিকে যাচ্ছি না বিপরীত দিকে যাচ্ছি? অপোজিটে আসছে। তাহলে প্লাস হবে না বিপরীত মাইনাস? দিকে যাচ্ছে। প্লাস হবে না মাইনাস? প্লাস হবে। তাহলে প্লাস হবে। কারেন্টের মান আচ্ছা। কত, কারেন্টের মান কত বল? হ্যালো, কারেন্ট, হ্যালো। হ্যাঁ কারেন্টের মানটা কত বল? I2 minus আর I1. রেজিস্ট্যান্স কত আছে এখানে? R3. তাহলে আমি কি লিখলাম, প্লাস হলো কারেন্টের মান রেজিস্ট্যান্সের মান, অসুবিধা নেই। এরপরে আমি কাকে পেলাম, না, রেজিস্ট্যান্স না। কত, R2। হুম। কারেন্ট কত আছে এখানে? I1. কারেন্টের দিকে যাচ্ছি না বিপরীত দিকে? কারেন্টের দিকে। প্লাস হবে না মাইনাস? মাইনাস। তাহলে লিখলাম মাইনাস I1 R2, ঠিক লিখেছি? হ্যাঁ, এবার হ্যাঁ। আমি ব্যাটারি পেলাম, ছোট দাগ থেকে বড় দাগ গেলে কি হয়, লোয়ার ছোট পোটেনশিয়াল দাগ থেকে থেকে হায়ার, বড় দাগ হায়ার থেকে। পোটেনশিয়াল, লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে যাচ্ছিস, পোটেনশিয়াল বাড়ছে, তাহলে কি হবে, প্লাসে লিখবো না মাইনাসে? হ্যাঁ, প্লাসে। তাহলে লিখলাম প্লাস E1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা। বোঝা গেল? খালি একটু ধৈর্য ধরে হুম, হুম, হুম। ঠান্ডা মাথায় করতে হবে, আর ফুল অ্যাটেনশন দিতে হবে। যদি অ্যাটেনশন ফুল দিই, যতই তোর মাথায় কম ঢুকুক না কেন, আলটিমেটলি তুই বুঝতে পারবি, হতেই হবে। আমি অ্যাকচুয়ালি কি, আমার প্রবলেমটা হলো যে আমি একটু ডেপথে পড়াই, আমি একটু বুঝিয়ে মানুষকে পড়াতে চাই, ঠিক আছে, ওপর ওপর ছাড়তে পারি না। তো ওই জন্য অনেকে আমাকে পছন্দ করে না, বা অনেকে পড়তে চায় না, ভাবে এত পড়ে কি হবে। কিন্তু আলটিমেটলি লং রানে কিন্তু তোর একটা সময় আক্ষেপ হবে। ধর একটা জায়গায় হায়ার স্টাডিজ করতে যাচ্ছিস বা কোথাও বিটেক করছিস, একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিস না, সেদিন তোর ইচ্ছা হচ্ছে বোঝার, কিন্তু তোর বহুকাল আগে হয়তো কোনো একটা টপিক তুই না বুঝে ছেড়ে এসেছিস, সেই প্রাপের প্রায়শ্চিত্ত তোকে একদিন না একদিন করতে হবে। তো এখন তুই 99% পেয়ে যা, ম্যাটার করে না। কিন্তু দেখবি যে কেউ 7 পয়েন্ট পাওয়ার ছেলে পরবর্তীকালে 10 বছর পরে খুব ভালো জায়গায় চলে গেছে। কেন চলে যায়? কারণ সে হয়তো তোর থেকে একটু বেশি বুঝেছিল। মেবি পরীক্ষার খাতায় হয়তো কম লিখেছিল, কিন্তু বুঝেছিল বেশি। ঠিক আছে? তাহলে এটা ছিল মেশ অ্যানালিসিস, ঠিক আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অন্যটাও ভালো করে একটু স্টাডি করবি। তাহলে ফাইনালি মেশ অ্যানালিসিস বুঝতে কারোর অসুবিধা নেই তো, যে যদি দুখানা এরকম পাশাপাশি লুপ থাকে, তাতে কি করে কেভিএল ফরমেশন করতে হবে, আশা করি সবাই বুঝতে পেরেছিস। সবাই একটু রিপ্লাই করবি। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এইবার দেখ, এইবার দেখ আরেকটা কথা আমি বলবো, সেটা কি যে আচ্ছা, তাহলে এরকম একটা অঙ্ক যদি আমি দিই, জাস্ট একটা অঙ্ক করে নিই আমরা, মেশের একটা অঙ্ক। সাপোজ একটা অঙ্ক করেই, দাঁড়া একটা খুঁজে নিই অঙ্ক। একটা অঙ্ক দিয়েছে এরকম, হ্যাঁ, এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি দেখিয়েছে, এখানে একটা 4 ওহমের রেজিস্ট্যান্স আছে, এরকম আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা 20 ওহমের, আর এখানে একটা ব্যাটারি আছে 8 ভোল্টের, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 6 ওহমের। ওকে, এরকম আছে। তা তোকে বলছে ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু 20 ওহম রেজিস্টার। ঠিক আছে?
20 ওহম রেজিস্টার। তাহলে এটা তোকে বের করতে হবে এবং এটা জাস্ট মেশ অ্যানালিসিস করতে হবে, যেমন করে আমি করলাম আগেরটা, যেমন করে দেখালাম। আজ আমি অ্যান্সারটা দিয়ে রাখছি। 20 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, বইতে অ্যান্সার দেওয়া আছে 0.464। এবার পয়েন্টের জন্য একটু আলাদা আসতে পারে, ওটা কোনো ম্যাটার করে না, এরকম একটা অ্যান্সার রয়েছে। তো এটা তোকে মেলাতে হবে। এবার কি করে মেলাতে হবে, তাও সবার আগে আমি মেশ কারেন্ট ধরে নেবো। এখানে আমি ধরে নেব মেশ কারেন্ট এরকম ভাবেই নিলাম যাতে অ্যাড হয়, তাহলে আমি ধরে নিলাম এটাকে I1, এটাকে ধরলাম I2। এবার যেহেতু এখানে দুটো কারেন্ট একই দিকে আছে, তাহলে এখান দিয়ে স্ট্রেট আসবে I1 প্লাস I2, কারণ দুটো কারেন্ট একই দিকে আছে। ঠিক আছে, তো আমি আর উল্টো দিকে নিলাম। উল্টো দিকে নিলে মাইনাস আসতো, খালি কিছুই না, খালি মাইনাস আসলে খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যাকে বড় ধরেছিস অ্যারোটা যেন তার দিকে থাকে, এটা মাথায় রাখ। তাহলে আমার কি হলো, আমার হিসাব হলো যে এই পয়েন্ট থেকে শুরু করে, এই পয়েন্ট থেকে শুরু করে এত অবধি আমার কারেন্ট আছে I1। এই পয়েন্ট থেকে শুরু করে, এই পয়েন্ট থেকে শুরু করে এত অবধি আমার কারেন্ট আছে I2। আর এই মাঝখানে 20 ওহমের মধ্যে কারেন্ট আছে আমার কত, I1 প্লাস I2। ঠিক আছে, এবার আমি কেভিএল করবো, এটাকে ধর মেশ 1 ধরলাম, এটাকে মেশ 2 ধরলাম। এবার আমি কেভিএল করবো, উইল জাস্ট অ্যাপ্লাই কেভিএল। ঠিক আছে, এবার তাহলে আমি কি করবো, তাহলে আমি প্রথমে ধর এই পয়েন্ট থেকে শুরু করছি, আর আমি কোন দিকে ঘুরছি, আমি ধরে নে এই দিকে ঘুরছি। ঠিক আছে, এই দিকে ঘুরছি। তাহলে আমি প্রথম মেশটা এই পয়েন্ট থেকে শুরু করব, দিস পয়েন্ট, এই পয়েন্ট, এখান থেকে শুরু করে এরম ভাবে ঘুরবো। তাহলে ইকুয়েশন নাম্বার 1 লিখবো। তাহলে প্রথমে আমি লিখছি কেভিএল অ্যাট মেশ 1। ঠিক আছে, কেভিএল অ্যাট মেশ 1 যদি আমি করি, তাহলে কি হবে, তাহলে হলো প্রথমে 12 ভোল্ট, ছোট দাগ থেকে বড় দাগ, তাহলে +12 ভোল্ট। তারপরে আমি টোটাল আসছি 20 ওহম রেজিস্ট্যান্স এবং আমি কারেন্টের দিকে যাচ্ছি। কারেন্টটা কত, তাই কারেন্টের দিকে গেলে আমার কি হবে, মাইনাস। কারেন্টটা কত, I1 প্লাস I2। ঠিক আছে, ইন্টু আমার কত, 20। ওকে, তারপরে আমি 4 ওহম রেজিস্ট্যান্স থেকে পাচ্ছি, কারেন্টের দিকে আসছি, তাহলে মাইনাস I1 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0। একইভাবে আমি কেভিএল অ্যাট মেশ 2 যদি করি, ঠিক আছে, মেশ 2 যদি করি, তাহলে ধরে নে আমি এখানে এই পয়েন্ট থেকে শুরু করে এরম ভাবে ঘুরছি। যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারিস, যেদিকে ইচ্ছে ঘুরতে পারিস, ম্যাটার করে না। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করলাম, এরম ঘুরছি। তাহলে প্রথমেই পাচ্ছি 20 ওহম রেজিস্ট্যান্স কিন্তু কারেন্টের বিপরীত দিকে, 20 ওহম রেজিস্ট্যান্স কিন্তু কারেন্ট বিপরীত দিকে। তাহলে লিখবো প্লাস, কারেন্টের মান হলো I1 প্লাস I2 এবং রেজিস্ট্যান্স হলো 20। হলো, তারপর আমি 8 ভোল্টের ব্যাটারিটাকে পাচ্ছি, কিন্তু আমি বড় দাগ থেকে ছোট দাগ মানে হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে আসছি, তাহলে -8। তারপরে আমি 6 ওহমের রেজিস্ট্যান্স পাচ্ছি, কারেন্টের বিপরীত দিকে আসছে, কেন I2টা উপরের দিকে উঠছে, আমি নিচের দিকে নামছি, তাহলে প্লাস I2 ইন্টু 6। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 3। এবার এই দুটো ইকুয়েশন থেকে I1 আর I2 যদি তুই সলভ করিস, তাহলে ইউল হ্যাভ টু সলভ I1 ইকুয়াল টু কত আসছে অ্যান্ড I2 ইকুয়াল টু কত আসছে। এই দুটো যদি I1 আর I2 যদি সলভ করে নিস, তাহলে তোর I1 I2 ভ্যালু যদি বেরিয়ে যায়, তাহলে আলটিমেটলি তোকে অ্যান্সার যেটা হবে, অ্যান্সার হবে কি 20 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত যাচ্ছে, দ্যাট ইজ কি হবে, I1 প্লাস I2। I1 প্লাস I2 মান কত আসছে সেটাই তোর অ্যান্সার হবে। এবং তুই যদি জাস্ট সলভ করে দেখিস, আশা করি তোর উত্তর মিলবে। তাহলে এটা ছিল একটা মেশ অ্যানালিসিসের বেসিক এক্সাম্পল, যে কি করে মেশ অ্যানালিসিস হয়। ঠিক আছে, তার আমি ইয়েটা দেখলাম। ঠিক আছে, তো সবাই এত অব্দি বুঝতে পারি, অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা নেই তো, সবাই বুঝতে পেরেছিস তো? ঠিক, ভেরি গুড। ঠিক আছে, আজকে তাহলে মোটামুটি আমাদের এত অবধি থাকলো। আচ্ছা, তোদের একটা কথা বলি, মেবি তোদের পরীক্ষা তো এত সামনে তাড়াতাড়ি ফেলে দিয়েছে, মেবি তোদের FTPL পুরো সিলেবাস আমি পড়িয়ে উঠতে পারবো না, কিন্তু আমি কালকে তোদের গ্রুপে একটা ভিডিও সিরিজ দেবো। ঠিক আছে, সেটা আমার আগের ক্লাসেরই ভিডিও সিরিজ। সেখানে আমাদের ডিজিটালের যে পার্টটা আছে, মানে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে পার্টটা আছে, মানে লজিক গেট,
তারপর কার্নক্স ম্যাপ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা পরবর্তী সেমিস্টারে গিয়ে প্রথমেই তুই এটা পাবি, ঠিক আছে? তো সেখানে আমার একটা ক্লাসের ভিডিও, তুই এই ভিডিও সিরিজটাকে যদি ফলো করিস পরীক্ষার আগে বা পরে, দেখ আমাদের টার্গেট কিন্তু সেকেন্ড সেমের ব্যাপারটা নয়, এটা তো একটা সিম্পল পরীক্ষা, তুই যে কোনো একটা নাম্বার পেয়ে যাবি, সেটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু পরবর্তীকালে থার্ড সেমে যখন যাবি তখন জিনিস অনেক কমপ্লেক্স হতে শুরু করবে, অনেক জিনিস হার্ড হতে শুরু করবে, ঠিক আছে? তো তার জন্য আমায় প্রিপেয়ার্ড হতে হবে, উই আর বেসিক্যালি প্রিপেয়ারিং ফর থার্ড সেম, ওকে? তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে হবে, এবং কিছু কিছু জিনিস আছে এই কনসেপ্টগুলো তোকে আর থার্ড সেমে কেউ পড়াবে না, তোকে ডাইরেক্টলি একটা কঠিন জায়গা থেকে শুরু করবি। তো তোরা ওই ভিডিও সিরিজ যেটা আমি দেবো, সেই ভিডিও সিরিজটাকে তোরা একটু ভালো করে ফলো করবি, পরপর অনেকগুলো ক্লাস আছে এখানে, সেখানে টোটাল তোর ডিজিটালের যা কনসেপ্ট আছে, টোটাল ডিজিটালের পুরো কনসেপ্টটাই ওখানে কভার আপ করা হবে, ঠিক আছে? তো প্লিজ ওই ভিডিও সিরিজগুলোকে একবার একটু দেখবি, লোকের সাথে শেয়ার করবি, বাকি বন্ধুদের বলবি যাতে ওটা দেখে। দুদিন বসে দেখলে, মানে একদিন বসে পরপর দেখলে আশা করি তোর ডিজিটালের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং তুই ডিজিটালকে যেরকম ভাবে দেখতিস সেটা অন্য একটা লেভেলে তুই দেখতে শুরু করবি, এবং পরবর্তীকালে ডিজিটালের কোনো কোশ্চেনে তোর ভয় লাগবে, ঠিক আছে? তো যেহেতু আমি পুরো লাইভ পড়িয়ে শেষ করতে পারবো না, তো ওই জন্য আমি ডিজিটালের পার্টটা তোদের আগে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো আজকের ক্লাস এত অবধি থাকবে, নেক্সট কবে কি পড়া হবে না হবে সেটা আমি জানি না। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট।